গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী, আজের 14 পর্ব। দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল। শীতকালও শেষ হইতে চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর সর্বজয়া অনবরত স্বামীকে এ গ্রাম হইতে উঠিয়া যাইবার জন্য তাগিদ দিয়ে আসিতেছিল। হরিহরও নানা স্থানে চেষ্টা কোনো ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানে কোনো সুবিধা হয় নাই। সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়াই দিয়াছে। মধ্যে গত শীতকালে হরিহরের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছেন ও নিজেদের ভিটা জঙ্গলাবৃত হইয়া যাওয়াতে ভুবন মুখুজ্জের বাড়িতেই উঠিয়াছেন। হরিহর নিজের বাড়িতে বৌদিটিকে আনাইয়া রাখিবার যথেষ্ট আগ্রহ দেখাইছিল, কিন্তু নীলমণি রায়ের স্ত্রী রাজি হন নাই। এখানে বর্তমানে তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলিকাতা স্কুলে পড়ে, গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। অতসীর বয়স বছর 14, সুনীলের বয়স 8 বছর। সুনীল দেখিতে তত ভালো নয়, কিন্তু অতসী বেশ সুশ্রী। তবে খুব সুন্দরী বলা চলে না, তাহা হইলেও বরাবর ইহারা লাহোরে কাটাইছে। নীলমণি রায় সেখানে কমিশারিয়েটে চাকরি করতেন, সেখানে ইহাদের জন্ম, সেখানেই লালিত পালিত। কাজেই পশ্চিম প্রদেশ সুলভ নিটল স্বাস্থ্য ইহাদের প্রতি অঙ্গে। ইহারা এখানে প্রথম আসিলে সর্বজয়া বড় মানুষ জায়ের সঙ্গে মেশামেশি করিবার চেষ্টা পাইয়াছিল। সুনীলের মা নগদে ও কোম্পানির কাগজে 10,000 টাকার মালিক এ কথা জানিয়া জায়ের প্রতি সম্ভ্রমে তাহার হৃদয় পূর্ণ হইয়া যায়। গায়ে পড়িয়া আলাপ জমাইবার চেষ্টা কম করে নাই, কিন্তু শেষ পর্যন্ত সর্বজয়া নির্বোধ হলেও বুঝিতে পারিল যে সুনীলের মা তাহাকে কতটা আমল দিতে প্রস্তুত নহেন। তাহার স্বামী চিরকাল বড় চাকরি করিয়া আসিয়াছেন, কিন্তু তিনিও তাহার ছেলে মেয়ে অন্যভাবে জীবনযাপনে অভ্যস্ত। শুরু হইতে তিনি দরিদ্র জ্ঞাতি পরিবারের হরিহরের সঙ্গে এমন একটা ব্যবধান রাখিয়া চলিতে লাগিলেন যে সর্বজয়া আপনি হঠিয়া আসিতে বাধ্য হইল। কথায় ব্যবহারে কাজে খুঁটিনাটির সব ব্যাপারে তিনি জানিয়া দিতে লাগিলেন যে সর্বজয়া কোনো রকমেই তাহাদের সঙ্গে সমানে সমানে মিশিবার যোগ্য নহে। তাহাদের কথাবার্তায় পোশাক পরিচ্ছদে চালচলনে এই ভাবটা অনবরত প্রকাশ পায় যে তাহারা অবস্থাপন্ন ঘর। ছেলে মেয়ে সর্বদা ফিটফাট সাজিয়া আছে, কাপড় এতটুকু ময়লা হইতে পায় না, চুল সর্বদা আঁচড়ানো, অতসীর গলায় হার, হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল। এক প্রস্থ চা ও খাবার না খাইয়া সকালে কেহ কোথা বাহির হয় না। সঙ্গে পশ্চিমা চাকর আছে, সেই সব গৃহকর্ম করে। মোটের উপর সর্ববিষয়ে সর্বজয়াদের দরিদ্র সংসারে চালচলন হইতে উহাদের ব্যাপারের বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গে বড় একটা মিশতে দেন না, অপুর সঙ্গেও নয়, পাছে পাড়াগাঁয়ের এইসব অশিক্ষিত অসভ্য ছেলেপিলেদের দলে মিশিয়া তাহার ছেলে মেয়ে খারাপ হইয়া যায়। তিনি এই গ্রামে বাস করিবার জন্য আসেন নাই, জরিপের সময় নিজেদের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতে আসাই তাহার উদ্দেশ্য। ভুবন মুখুজ্জে ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোঠায় 2খানা ঘর ইহাদের জন্য ছাড়িয়া দিয়াছেন। রান্নাবান্না খাওয়া দাওয়া ইহাদের পৃথক হয়। ভুবন মুখুজ্জেদের সঙ্গে ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুজ্জে পয়সা আছে, কিন্তু সর্বজয়াকে তিনি একেবারে মানুষের মধ্যে গণ্যই করেন না। দোলের সময় নীলমণি রায় বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় দিন 10 বাড়ি রহিল। সুরেশ অপুরি বয়সী, ইংরেজি স্কুলে 5ম শ্রেণীতে পড়ে। দেখিতে খুব ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণা। নিয়মিত ব্যায়াম করে বলিয়া শরীরে বেশ বলিষ্ঠ, স্বাস্থ্যবান। অপুর অপেক্ষা 1 বৎসর মাত্র বয়স বেশি হইলেও আকৃতি ও গঠনে 15-16 বছরের ছেলের মতো দেখায়। সুরেশও এ পাড়ার ছেলের সঙ্গে বড় একটা মিশে না। ও পাড়ায় গাঙ্গুলি বাড়ির রামনাথ গাঙ্গুলির ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলি বাড়ির রামন বমি দোলের খুব উৎসব হয়, সেই উপলক্ষে সেও মামার বাড়ি বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় সেখানেই কাটায়। গায়ের অন্য ছোনো ছেলে মিশিবার যোগ্য বলিয়া সেও বোধ হয় বিবেচনা করে না।
যে পোড়ো ভিটাটা জঙ্গলাবৃত্ত হইয়া বাড়ির পাশে পড়িয়া থাকিত, সে জ্ঞান হইয়া অবধি দেখিতেছে সে ভিটার লোক ইহারা। সে হিসাবে ইহাদিগের প্রতি অপুর একটা বিচিত্র আকর্ষণ। তাহার সমবয়সে সুরেশ কলিকাতায় পড়ে। ছুটিতে বাড়ি আসিলে তাহার সহিত আলাপ করিবার জন্য অনেকদিন হইতে সে প্রতীক্ষায় ছিল, কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না। তাছাড়া সুরেশের চালচলন, কথাবার্তার ধরন এমনই যে সে যেন প্রতি পদেই দেখাইতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু। সমবয়সী হইলেও মুখচড়া অপু তাহাতে আরো ভয় পাইয়া কাছে ঘেঁষে না। অপু এখনো পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাঁধা ঘাটে জলপাইতলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন ও প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিল। অপুকে বলিল, বলতো ইন্ডিয়ার বাউন্ডারি কি? জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি কষেছ? ডেসিমাল ফ্র্যাকশন কষতে পারো? অপু অত শত জানে না, না জানুক, তাহার সেই টিনের বাক্সটাতে বুঝি কম বই আছে। একখানা নিত্যকর্ম পদ্ধতি, একখানা পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতাছেঁড়া বীরাঙ্গনা কাব্য একখানা, মায়েশী মহাভারত, এইসব। সেই ওইসব বই পড়িয়াছি, অনেকবার পড়া হইয়া গেলেও আবার পড়ে। তাহার বাবা প্রায় এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে, এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশনীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই। দূরের স্কুলের বোর্ডিংয়ে রাখিয়া দেবার মতো সঙ্গতির একান্ত অভাব। নিজেও খুব বেশি লেখাপড়া জানে না, তবুও যতক্ষণ সে বাড়ি থাকে নিজে কাছে বসিয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাল্যের অধীত বিস্মৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবেই ছেলেকে অঙ্ক কষায়। যাহাতেই মনে করে ছেলে জ্ঞান হইবে, সেইটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। সেই বহুদিন হইতে বঙ্গবাসী গ্রাহক। অনেকদিনে পুরনো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এজন্য হরিহর সেগুলোকে সযত্নে বান্ডিল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়াছিল। এখন সেগুলি কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নতুন কাগজ আর তাহাদের আসে না। কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করিয়া দিয়াছে। ছেলে যে এই বঙ্গবাসীর কাগজখানার জন্য কিরূপ পাগল, শনিবার দিনটা সকালবেলা খেলাধুলো ফেলিয়া কেমন করিয়া সে যে ভুবন মুখুজ্জের চণ্ডীমণ্ডপে ডাকবাক্সটার কাছে পিয়নের প্রত্যাশায় হা করিয়া বসিয়া থাকে। হরিহর তাহা খুব জানে বলিয়াই ছেলের এত আদরের জিনিসটা যোগাইতে না পারিয়া তাহার বুকের ভেতর বেদনায় টনটন করে। অপু তবুও পুরাতন বঙ্গবাসী পড়িয়া অনেক গল্প শিখিয়াছে। পটুর কাছে বলে লিউকা ও রাফেল, মার্টিনিক দ্বীপের অগ্নুৎপাত, সোনা করা জাদুকরের গল্প, আরও কত কথা। কিন্তু স্কুলের লেখাপড়া তাহার কিছুই হয় না। মোটে ভাগ পর্যন্ত অঙ্ক জানে, ইতিহাস নয়, ব্যাকরণ নয়, জ্যামিতি পরিমিত নামও শুনে নাই। ইংরেজি দৌড় ফার্স্ট বুকের ঘোড়ার পাতা। ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে তাহার মায়ের একটু অন্যরূপ ধারণা। সর্বজয়া পাড়াগাঁয়ের মেয়ে, ছেলে স্কুলে পড়িয়া মানুষ হইবে এই উচ্চ আশা তাহার নাই। তাহার পরিচিত মহলে কেউ কখনো স্কুলের মুখ দেখে নাই। তাহার যেসব শিষ্যবাড়ি আছে, ছেলে আর কিছুদিন পরে সেসব ঘরে যাতায়াত করিবে, সেগুলি বজায় রাখিবে, ইহাই তাহার বড় আশা। আরও একটা আশা সর্বজয়া রাখে। গ্রামে পুরোহিত দীনু ভট্টাচার্য বৃদ্ধ হইয়াছে, ছেলেরাও কেহ অপযুক্ত নয়। রানীর মা, গোকুলের বউ, গাঙ্গুলির বাড়ি বড় বধূ সকলেই মত প্রকাশ করিয়াছেন তাহারা ইহার পর অপুকে দিয়া কাজকর্ম করাইবেন। দীনু ভট্টাচার্যের অবর্তমানে তাহার গাজাখোর পুত্র ভোসম্বলের পরিবর্তে নিষ্পাপ, সরল, সুশ্রী এই ছেলেটি গ্রামের মনসা পূজায়, লক্ষ্মী পূজায় তাহাদের আয়োজনের সঙ্গী হইয়া থাকিবে। গ্রামের মেয়েরা এই চায়। অপুকে সকলেই ভালোবাসে। ঘাটে পথে প্রতিবেশিনীদের মুখে এই ইচ্ছা প্রকাশ করিতে সর্বজয়া অনেকবার শুনিয়াছে।
এবং এতটাই এই বর্তমানে তাহাদের সবচেয়ে উচ্চ আশা। সেই গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বধূ, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা নাই। এই যদি ঘটে, তাহা হইলে শেষ রাতের স্বপ্নকে সে হাতের মুঠায় পায়। একদিন এ কথা ভুবন মুখার্জির বাড়িতে উঠিয়াছিল। দুপুরের পর সেখানে তাসের আড্ডায় পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। সর্বজয় সকলের মন জোগাইবার ভাবে বলিল, এই বড় খুড়ি আছেন, ঠাকুমা আছেন, মেজদি আছেন, এদের যদি দয়া হয় তবে অপু আমার সামনের ফাগুনে পৈতেটা নিয়ে গায়ের পুজোটাতে হাত দিতে পারে। ওর আমার তাহলে ভাবনা কি? ৮-১০ ঘর শিষ্য বাড়ি আছে, আর যদি মা সিদ্ধেশ্বরী ইচ্ছেই গাঙ্গুলি বাড়ির পুজোটা বাধা হয়ে যায়, তাহলেই। সুনীলের মা মুখ টিপিয়া হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হইলে আইন পড়িয়া তাহার জেঠুতুতো ভাই পার্টনার বড় উকিল, তাহার কাছে আসিয়া ওকলিতে করিবে। সুরেশের সেই মামা নিঃসন্তান, অথচ খুব পয়সাওয়ালা উকিল। এখন হইতে তাহাদের ইচ্ছা যে সুরেশকে কাছে রাখিয়া লেখাপড়া শেখান, কিন্তু সুনীলের মা পরের বাড়ির ছেলে রাখিতে যাইবেন কেন, ইত্যাদি সংবাদ নির্বোধ সর্বজয়ের মতো হাউ হাউ না বকিয়াও ইতিপূর্বে মাঝে বিশালে কথাবার্তার ফাঁকে তিনি সকলকে বুঝাইয়া দিয়াছেন। ভুবন মুখার্জির বাড়ির বাহিরে আসিয়া সর্বজয় ছেলেকে বলিল, শোনো একটা কথা। পরে চুপি চুপি বলিল, তোর জেঠিমার কাছে গিয়ে বলিস না যে, জেঠিমা আমার জুতো নেই, আমায় একজোড়া জুতো নাও না কিনে। অপু বলিল, কেন মা? বলিস না, বড় লোকরা চাইলে হয়তো ভালো একজোড়া জুতো দেবে। এখন দেখিস নি যেমন ওই সুরেশের পায়ে আছে, তোর পায়ে ওরকম লাল জুতো বেশ মানায়। অপু লাজুক মুখে বলিল, আমার বড় লজ্জা করে, আমি বলতে পারবো না, কি হয়তো ভাববে আমি। সর্বজয়া বলিল, তাইতে আবার লজ্জা কি? আপনার জন, বলিস না, তাতে কি? আমি বলতে পারবো না মা, আমি কথা বলতে পারিনি জেঠিমার সামনে। সর্বজয় রাগ করিয়া বলিল, তা পারবে কেন? তোমার যত বৃদ্ধি, সব ঘরের কোণে, খালি পায়ে বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছ। আজ 2 বছর পাইনি জুতো, সে ভালো। বড়লোক চাইলে হয়তো দিয়ে দিত কিনে, তা তোমার মুখ দিয়ে বাক্যে বেরোবো না, মুখচোরা রাজা। পূর্ণিমার দিন রানীদের বাড়ির সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দিয়া হাসি মুখে বলিল, আমাদের বাড়িতেও আগে আগে কত আসতিস, আজকাল আসিস নি কেন রে? কেন আসবো না রানুদি, আসি তো। রানী অভিমানের সুরে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস। আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস আমাদের কথা? না বই কি, বারে মাকে জিজ্ঞেস করে দেখো দেখি। এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়ত তাহার জোগাইল না। রানী তাহাকে সেখানে দাঁড় করাইয়া রাখিয়া নিজে গিয়া তাহার জন্য ফল প্রসাদ ও সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা পরম নির্ভরতার ভাব আসিল অপুর। রানুদি কি সুন্দর দেখিতে হইয়াছে আজকাল। রানুদির মতো সুন্দরী এ পর্যন্ত অন্য কোনো মেয়ে সে দেখে নাই। অতসীদি সর্বদা বেশ ফিটফাট থাকে বটে, কিন্তু দেখিতে রানুদির কাছে লাগে না। তাহা ছাড়া অপু জানে এ গ্রামের মেয়েদের মধ্যে রানুদির মতো মন কোনো মেয়েরই নয়। দিদির পরেই যদি সে কাহাকে ভালোবাসে তো সে রানুদি। রানুদিও যে তাহার দিকে টানে তাহা কি আর অপু জানে না? সে থালা তুলিয়া চলিয়া যাইবার সময় একটু ইতস্তত করিয়া বলিল, রানুদি, তোমাদের এই পশ্চিমের ঘরে আলমারিতে যে বইগুলো আছে শুধুটা পড়তে দেয় না, একখানা দেবে পড়তে, পড়েই নিয়ে যাব। রানী বলিল, কোন বই? আমি তো জানি নে, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দেই, যদি এক কাজ করিস, আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জেঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা একা ভালো লাগে না, তুই যদি যাস আমার বদলে তবে বই পড়তে দেব। রানী প্রতিবাদ করিয়া বলিল, বেশ তো, ও ছেলে মানুষ, সেই বনের মধ্যে বসে মাছ চৌকি দেবে বই কি? তুমি বুড়ো ছেলে পারো না, আর ও যাবে? যাও, তোমায় বই দিতে হবে না, আমি বাবার কাছে চেয়ে দেব। অপু কিন্তু রাজি হইল।
রানীর বাবা ভুবন মুখুজ্জে বিদেশে থাকেন। তাহার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলোর উপর তাহার বড় লোভ। এগুলি পড়িবার লোভে সে কতদিন লুব্ধ চিত্তে সতুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে। দু একখানা একটু আধটু পড়িয়াছে, কিন্তু সতু নিজে তো পড়েই না, তাহাকেও পড়িতে দেয় না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তটি হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে দে অপু, এসব ছোট কাকার বই, ছিঁড়ে যাবে, দে। অপু হাতে স্বর্গ পাইয়া গেল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক একখানি করিয়া বই সতুর নিকট হইতে চাহিয়া লইয়া যায় ও বাঁশবনের ছায়ায় কতগুলো শেওড়া গাছে কাঁচা ডাল পাতিয়া তাহার উপর উপুর হইয়া শুইয়া এক মনে পড়ে। বই অনেক আছে, প্রণয়ে প্রতিমা, সরোজ সরোজিনী, কুসুম কুমারী, সচিত্র যৌবনে যোগিনী নাটক, দস্যুদুহিতা, প্রেম পরিণাম বা অমৃতে গরল, গোপেশ্বরের গুপ্তকথা। সে কত নাম করিবে, এক একখানি করিয়া সে ধরে, শেষ না করিয়া আর ছাইতে পারে না। চোখ টাটাইয়া উঠে, রক টিপটিপ করে। পুকুর ধারে নির্জন বাঁশবনের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মুজু পোকারটার পাটা শেওলার দামে নামিয়া আসে। তাহার খেয়ালই থাকে না কোন দিক দিয়া বেড়া গেল। কি গল্প? সরোজিনীকে সঙ্গে লইয়া সরোজ নৌকা যোগে মুর্শিদাবাদে যাইতেছেন। পথে নবাবের লোকে নৌকা লুটিয়া তাহাদের বন্দি করিল। নবাবের হুকুমে সরোজের হইয়া গেল প্রাণদণ্ড। সরোজিনীকে একটা অন্ধকার ঘরে চাবিতালা বন্ধ করিয়া রাখিয়া দিল। গভীর রাত্রে কক্ষের দরজা খুলিয়া গেল। নবাব মত্ত অবস্থায় কক্ষে প্রবেশ করিয়া বলিলেন, সুন্দরী, আমার হুকুমে সরোজ মরিয়াছে, আর কেন? ইত্যাদি। সরোজিনী সদর্পে ঘাড় বাঁকাইয়া বলিলেন, রে পিশাচ, রাজপুত রমণীকে তুই এখনো চিনিস নাই? এ দেহে প্রাণ থাকিতে, ইত্যাদি। এমন সময় কাহার ভীম পদাঘাতে কারাগারের জানালা ভাঙিয়া গেল। নবাব চমকিয়া উঠিয়া দেখিলেন একজন জটাজুটধারী তেজপুঞ্জ কলেবর সন্ন্যাসী, সঙ্গে যমদূতের মতো বলিষ্ঠ 4-5 জন লোক। সন্ন্যাসী রোষকষায়িত নয়নে নবাবের দিকে চাহিয়া বলিলেন, নরাধম, রক্ষক হইয়া ভক্ষক। পরেই সরোজিনীর দিকে চাহিয়া বলিলেন, মা, আমি তোমার স্বামীর গুরু, যোগানন্দ স্বামী। তোমার স্বামীর প্রাণহানি হয় নাই, আমার কমণ্ডল জলে পুনরুজ্জীবন লাভ করিয়াছে। এখন তুমি চলো মা, আমার আশ্রমে বৎস সরোজ তোমার অপেক্ষা করিয়া আছে। গ্রন্থকারের লিপিকৌশল সুন্দর। সরোজের এই বিস্ময়জনক পুনরুজ্জীবন আরও বিশদভাবে ফুটাইবার জন্য তিনি পরবর্তী অধ্যায়ের প্রতি পাঠকের কৌতূহল উদ্দীপ্ত করিয়া বলিতেছেন, এইবার চলো পাঠক, আমরা দেখি বদ্ধভূমিতে সরোজের প্রাণদণ্ড হইবার পর কি উপায় তাহার পুনর্জীবন লাভ সম্ভব হইল, ইত্যাদি। এক একটি অধ্যায় শেষ করিয়া অপুর চোখ ঝাপসা হইয়া আসে, গলায় কি যেন আটকাইয়া যায়। আকাশের দিকে চাহিয়া সে 2-1 মিনিট কি ভাবে। আনন্দে, বিস্ময়ে, উত্তেজনায় তাহার 2 কান দিয়া যেন আগুন বাহির হইতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী অধ্যায় মন দেয়। সন্ধ্যা হইয়া যায়, চারিধারে ছায়া দীর্ঘ হইয়া আসে, মাথার উপর বাঁশ ছাড়ে কত কি পাখির ডাক শুরু হয়। উঠি উঠি করিয়াও বইয়ের পাতার 1 ইঞ্চি উপরে চোখ রাখিয়া পড়িতে থাকে, যতক্ষণ অক্ষর দেখা যায়। এইরকম বই তো সে কখনো পড়ে নাই। কোথায় লাগে সীতার বনবাস আর ডুবালের গল্প? বাড়ি আসিলে তাহার মা বকে, এমন হাবলা ছেলেও তুই? পরে মাস চৌকিদিস গিয়ে সে একলা বনের মধ্যে বসে একখানা বই পড়বার লোভে? আচ্ছা বোকা পেয়েছে তোকে। কিন্তু বোকা অপুর লাভ যেদিক দিয়ে আসে তাহা মায়ের দিকে সম্বন্ধে কোনো ধারণাই নাই। আজকাল সে 2খানা বই পাইয়াছে, মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন। জীবন সন্ধ্যা। উইটিপি বৈজীবনের প্রেক্ষাপটে নিস্তব্ধ দুপুরে মায়া দৃশ্যের পর দৃশ্য পরবর্তিত হইয়া চলে। জেলেখা নদীর উপর বসিয়া হইয়া আহত নয়নে শুশ্রূষা করিতেছে। আওরঙ্গজেবের দরবারে নিজেকে 5,000 মনুষ্যবদারের মধ্যে স্থান পাইতে দেখিয়া শিবাজির আগে ফুলিয়া ভাবিতেছেন, শিবাজি 5,000? একবার পুনায় যাও তো, শিবাজির ফৌজে কত 5,000 মনসবদার আছে গনিয়া আসিবে। রাজপাড়ার মরপূর্বতে, দিল্লি আগ্রার রংমহলে, শীষমহলে ওড়না
পশুয়াজ পড়া সুন্দরী দলের সঙ্গে তাহার সারাদিন মান কাটে। এ কোনো জগৎ যেখানে শুধু জ্যোৎস্না, তলোয়ার খেলা, সুন্দর মুখের বন্ধুত্ব, আহেরিয়া উৎসবে দীর্ঘ বর্ষা হইতে ঘোড়ায় চড়িয়া উষর উপত্যকা ও ভুটাক্ষেত্র পার হইয়া ছোটা। বীরের যাহা সাধ্য, রাজপুতের যাহা সাধ্য, মানুষের যাহা সাধ্য, প্রতাপ সিংহ তাহা করিয়াছিলেন। হলদিঘাটের পার্বত্যবত্তের প্রতি পাষাণ ফলকে তাহার কাহিনী লেখা আছে। দেওয়ারের রণক্ষেত্রে দ্বাদশ সহস্র রাজপুতের হৃদয় রক্তে তাহার কাহিনী অক্ষম মহিমায় লেখা আছে। বহুদিন পরেও প্রাচীন যোদ্ধাগৃণ শীতের রাত্রিতে অগ্নিকুণ্ডের পার্শ্বে বসিয়া পত্রপত্রীগণের নিকট হলদিঘাটের অদ্ভুত বীরত্বের কথা বলিত। অদৃশ্য হস্ত নিক্ষিপ্ত একটি বর্ষা আসিল। অপু এই গ্রামের চিরশ্যাম বনভূমির ছায়ায়, লতাপাতার নিবিড়তায়, ভিজা মাটির গন্ধে মানুষ হইয়াছে। তবুও সে জানে রাজপুতানার ভিল প্রদেশের বা আরাবল্লী মেবারের প্রতিটি স্থান, নাহারা মগরুর অপূর্ব বর্ণ সৌন্দর্য সে ভালো করিয়াই চেনে। পর্বত হইতে অবতরণশীল শস্ত্রপাণি তেজসিংহের মূর্তি কি সুন্দর মনে হয়। সেই চপ্পন প্রদেশে অনেকদিন অবধি সেই ভিল গ্রামের নির্জন কন্দরে ও উন্নত শিখরে রজনী দ্বিপ্রহরের সময় একটি রমণীকণ্ঠ নিঃসৃতবৃত শ্রুত হইত। অতি প্রত্যুষে নির্জন প্রান্তরে পথিকগণ কখনো কখনো একটি রমণীর পাণ্ডর মুখ ও চঞ্চল নয়নে দেখিতে পাইত। লোকে বলিত, কোনো বিশ্রাম শূন্য উদ্বিগ্ন বনদেবী হইবে। সেই গানের অস্পষ্ট করুণ মূর্ছনা যেন অপুর কানে বাঁশবাগানের পিছন হইতে ভাসিয়া আসে। কমলমীর, সূর্যগড়ের যুদ্ধ, সেনাপতি শাহবাজ খাঁ, সুন্দরী নূরজাহান, পুষ্পকুমারী, বন্যভিল প্রদেশ, বীরবালক চন্দন সিংহ, দূর সুদূর কল্পনা, তবুও কত নিকট, কত বাস্তব মনে হয়। রাজপাড়া মরুভূমি আর নীল আরাবল্লীর উন্নত পর্বতের শিখরে শিখরে চেনার বৃক্ষে ফুল ফুটিয়া ঝরিয়া পড়িয়াছে। দিদি মিমার রক্ষীর অলক্ত রক্ত পদচিহ্ন আকার হইয়াছে বুনাস ও বড়ি নদীর তটভূমি শিলাখণ্ডে। ঝর্ণার উপলল রাশি উপরে, বাজরা ও জওয়ার খেতেও মৌল বনে। চিতর রক্ষা হইল না। রানা অমর সিংহ বাদশাহের সম্মান গ্রহণ করিলেন। সর্বহারা পিতা প্রতাপ সিংহ, যিনি 25 বৎসর ধরিয়া বনে পর্বতে ভিলের পাল লইয়া যুদ্ধ করিয়াছিলেন, তিনি ব্যথাযুক্ত চিত্তে কোথা হইতে দেখিয়াছিলেন এসব। তপ্ত চোখের জলে পুকুর, উইডিবি, বৈচিবন, বাঁশবাগান সব ঝাপসা হইয়া আসে। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বলো দেখি। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল। উৎসাহে সুরে জিজ্ঞাসা করিল, খবরে কাগজ? না বাবা। সেদিন রামকবচ লিখিয়া দিয়া বিহারী ঘোষে শাশুড়ির নিকট যে 3টা টাকা পাইয়াছে, স্ত্রীকে গোপন করিয়া হরিহর তারই মধ্যে 2 টাকা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রী জানিতে পাইলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকা 2টাকে কোনো মতেই বাঁচানো যাইত না। অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলে। হ্যাঁ, খবরের কাগজ বটে। সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা, সেই নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব, যাহার জন্য বৎসরখানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্যদের চণ্ডীমণ্ডপে ডাকবাক্সটার কাছে পিয়নের অপেক্ষায় প্রতি শনিবারে হা করিয়া বসিয়া থাকিত। খবরে কাগজ, খবরে কাগজ, কি সব নতুন খবর না জেনে দিয়াছে, কি অজানা কথা সব লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরে মনে হয় 2টি টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটাইয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোনো বন্ধকি মাকুড়ি খালাসির আত্মপ্রসাদ মোটেই বেশি হতো না। অপু খানিকক্ষণ পড়িয়া বলে, দেখো বাবা, একজন বিলাত যাত্রী চিঠি বেরিয়েছে, আজ থেকে নতুন বেরোলো। খুব সময়ে আমাদের কাগজটা এসেছে না বাবা। তবুও তার মনে দুঃখ থাকিয়া যায়। গত বৎসর কাগজখানা হঠাৎ উহারা বন্ধ করিয়া দেওয়াতে জাপানি মাকড় শাশুড়ের গল্পটার শেষ ভাগ তাহার পড়া হয় নাই। রায়কো রাজসভায় যাওয়ার পর তাহার যে কি ঘটিল তাহা সে জানিতে পারে নাই। একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপু বিস্ময় সুরে বলিল,
কোন খাতায়? তুমি কি করে? আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি? তুই ছিলি নে। খুড়িমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর সেই রাঙা খাতাখানায় কী সব লিখেছিস। আমার নাম রয়েছে, আর দেবীসিংহ নাকি কি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প। কি গল্প রে? আমায় কিন্তু পড়ে শোনাতে হবে। পরদিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস, একটা বেশ ভালো দেখে। দিবি তো? অতসী বলছিল, তুই ভালো লিখতে পারিস নাকি, লিখে দে, আমি অতসীকে দেখাবো। অপু রাত্রে বসিয়া বসিয়া খাতা লেখে, মাকে বলে, আরেকটা পলা তেল দাও না মা, এইটুকু লিখে রাখি আজ। তাহার মা বলে, আজ রাত্রির আর পড়ে না, মোটে 2 পলা তেল আছে, কাল আবার রাঁধবো কি দিয়ে? এইখানে রাঁধছি, এই আলোতে বসে পড়ো। অপু ঝগড়া করে, মা বকে, ছেলে রাত্রিরে হলে যত লেখাপড়ার চার, সারাদিন চুলির টিকিটেই দেখাবার জো নেই। সকালে করিস কি? যা, তেল দিব না। অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতাখানা আনিয়া বসে। সর্বজয়া ভাবে, অপু আরেকটু বড় হলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেব। এই ভিটেতে নতুন পাকা বাড়ি উঠিবে। আসছে বছর পৈতেরটা দিয়ে নেই, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাধা হয়ে যায়। 4-5 দিন পরে সে রানীর হাতে খাতা ফেরাইয়া দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলিল, লিখেছিস? অপু হাসি হাসি মুখে বলিল, দেখো না খুলে। রানী দেখিয়া খুশির সুরে বলিল, ওহ, অনেক লিখেছিস রে জেনে। দাঁড়া, অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলিল, অপু লিখেছে না আরো কিছু? ইস, এইসব বই দেখে লেখা। অপু প্রতিবাদী সুরে বলিল, বই দেখে বই কি, আমি তো গল্প বানাই। পটুকে জিজ্ঞেস করো দেখি অতসীদি, ওকে বিকেলে গাঙের ধারে বসে বসে কত বানিয়ে বানিয়ে গল্প বলিনি বুঝি। রানী বলিল, না ভাই, ও লিখেছে আমি জানি, ও ওই রকম লিখে। খাসা যাত্রার পালা লিখেছিল খাতাতে, আমায় পড়ে শোনালে। পরে অপুকে বলিল, নাম লিখে দিসনি তোর, নাম লিখে দে। অপু এবার একটু অপ্রতিভার সুরে বলিল যে গল্পটা তাহার শেষ হয়নি, হইলে নাম লিখিয়া দিবে এখন। সচিত্র যৌবনী যোগিনী নাটকের ধরনে গল্প আরম্ভ করিলেও শেষটা কিরূপ হইবে সে ভাবিয়া ঠিক করিতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলে রানদী, বিশেষ করিয়া অতসীদি পাছে তাহার কবি প্রতিভা সম্বন্ধে সন্দিহান হইয়া পড়ে। এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানা ফেরত দিয়াছে। তাহার বাবা বাড়িতে নাই। সকালে উঠিয়া সে তাহাদি গ্রামের আর সকলের সঙ্গে পাশের গ্রামের এক আদ্যশ্রাদ্ধে নিমন্ত্রণে গেল। সুনীল গেল তাহার সঙ্গে। নানা গ্রামের ফলারে বামুনের দল 5-6 ক্রোশ দূর হইতেও হাঁটিয়া আসিয়াছে। এক এক ব্যক্তি 5-6টি করিয়া ছেলে মেয়ের সঙ্গে করিয়া আসিয়াছে। সকলকে সুবিধা মতো স্থানে বসাইতে গিয়া একটা দাঙ্গা বাঁধিবার উপক্রম। প্রত্যেকের পাতে 4খানা করিয়া লুচি দিয়া যাইবার পর পরিবেশনকারীরা বেগুন ভাজা পরিবেশন করিতে আসিয়া দেখিল কাহারও পাতে লুচি নেই। সকলে পার্শ্ববর্তী চাদরে বা গামছায় লুচি তুলিয়া বসিয়া আছে। ছোট ছোট ছেলে অত শত না বুঝিয়া পাতের লুচি ছিঁড়িতে যাইতেছে। তাহার বাপ বিশ্বেশ্বর ভট্টাচার্য ছো মারিয়া ছেলের পাত হইতে লুচি উঠাইয়া পাশের চাদরে রাখিয়া বলিল, এগুলো রেখে দাও না, আবার এখনই দিবে, খেও এখন। তাহার পর খানিকক্ষণ ধরিয়া ভীষণ শোরগোল হইতে লাগিল। লুচির ধামাটা এই শাড়িতে, কুমড়োটা যে আমার পাতেই একেবারে। ওহে, গরম গরম দেখে, মশাই কি দিলেন, হাত দিয়ে দেখুন কি, স্রেফ কাঁচা ময়দা, ইত্যাদি। ছাদার পরিমাণ লইয়া কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণদের তুমুল বিবাদ। কে একজন চিৎকার করিয়া বলিতে লাগিল, তাহলে সেখানে ভদ্রলোকদের নেমন্তন্ন করতে নেই। 5 গন্ডা লুচি এ একেবারে ধরাবাঁধা ছাদার রেট। বল্লাল সেনের আমল থেকে বাধা রয়েছে, চাইলে তোমার ছাদা। কন্দপ্প মজুমদার এমন জায়গা কখনো। কর্মকর্তা হাতে পায়ে ধরিয়া কন্দর্প মজুমদারকে প্রসন্ন করিলেন। অপুও এক পুটুলির ছাদা বহিয়া আনিল। সর্বজয়া
তাড়াতাড়ি বাহিরে আসে হাসি মুখে বলিল, ও মা, এই যে কত এনেছিস, দেখি খোলতো। লুচি, পান্তুয়া, গজা, কত রে, ঢেকে রেখে দিই, সকালবেলা খেও এখন। অপু বলিল, তোমায় কিন্তু মা খেতে হবে, তোমার জন্য আমি চেয়ে 2বার করে পান্তুয়া নিচ্ছি। সর্বজয়া বলিল, হ্যাঁ রে, তুই বলি নাকি আমার মা খাবে দাও, তুই তো একটা হাবলা ছেলে। অপু ঘাড় ও হাত নাড়িয়া বলিল, হ্যাঁ তাই বুঝি আমি বলি, এমন করে বললাম তারা ভাবলে আমি খাবো। সর্বজয়া খুশির সহিত পুটুলিটা তুলিয়া ঘরে লইয়া গেল। খানিকক্ষণ পরে অপু সুনীলদের বাড়ি গেল। উহাদের ঘরের রোয়াকে পা দিয়া শুনিল সুনীলের মা সুনীলকে বলিতেছেন, ওসব কেন বই আনলি বাড়িতে, কে আনতে বলেছে তোকে? সুনীল সকলে দেখা দেখি ছাদা বাঁধিয়াছিল, বলিল, কেন মা, সবাই তো নিলে, অপুও তো এনেছে। সুনীলের মা বলিলেন, অপু আনবে কেন, ও ফলের বামুনের ছেলে, ও এরপর ঠাকুর পুজো করে আজ ছাদা বেঁধে বেড়াবে, ওই ওদের ধারা, ওর মাটাও অমনি হ্যাংলা। এই জন্য আমি তখন তোমাদের নিয়ে এই গায়ে আসতে চাইনি, কুসঙ্গে পড়ে যত কুশিক্ষে হচ্ছে। যা, ওসব অপুকে ডেকে দিয়ে যা, না হয় ফেলে দিকে যা। নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন খেলি, ছোট লোকের মতো ওসব বেঁধে আনবার দরকার কি? অপু ভয় পাইয়া আর সুনীলের ঘরে ঢুকিল না। বাড়ি ফিরিতে ফিরিতে ভাবিল, যাহা তাহার মা পাইয়া এত খুশি হইল, জেঠাই মা তাহা দেখিয়াই এত রাগিল কেন? খাবারগুলো কি ঢেলামাটি যে, সেগুলো ফেলিয়া দিতে হইবে? তাহার মা হ্যাংলা, সে ফলের বামুনের ছেলে, বারে জেঠিমা যেন অনেক পান্তুয়া গজা খাইয়াছে, তাহার মা তো ওসব কিছুই খাইতে পায় না, আর সেই বা নিজে এসব কদিন খাইয়াছে। সুনীলের কাছে যাহা অন্যায়, তাহার কাছে সেটা কেমন করে অন্যায় হতে পারে? লেখাপড়া বড় একটা তাহার হয় না, সে এই সবই করিয়া বেড়ায়, ফলার খাওয়া, ছাদা বাঁধা, বাপের সঙ্গে শিষ্যবাড়ি যাওয়া, মাছ ধরা। সেই ছোট্ট ছেলে পটু জেলে পাড়ায় কড়ি খেলতে গিয়া যে সে বারবার মার খাইয়াছিল, সেই সব বিষয় অপুর সঙ্গী। আজকাল সে আর বড় হইয়াছে, মাথাতেও লম্বা হইয়াছে, সবসময় অপুদার সঙ্গে সঙ্গে ঘোরে। ও পাড়া হইতে এ পাড়ায় আসে শুধু অপুদার সঙ্গে খেলিতে, আর কাহারও সঙ্গে সে বড় একটা মেশে না। তাহাকে বাঁচাইতে গিয়া অপুদা যে জেলের ছেলেদের হাতে মার খাইয়াছিল, সে কথা সে এখনও ভুলে নাই। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাছি কাটা কালের মুখের ছিপে খুব মাছ উঠে। প্রায় সে এইখানটিতে গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার বাড়ি ভালো লাগে, একেবারে নির্জন, দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে, ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকলমি, ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামে বাঁশবন, পাখির ডাকে বনের ছায়ায়, উলুবনের শ্যামলতলায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। সেই ছেলেবেলায় প্রথম কুঠির মাঠে আসার দিনটি হইতে এই মাঠ, বন, নদীর কি মোহ যে তাহাকে পাইয়া বসিয়াছে। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়ায় বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। মাছ হোক বা না হোক, যখনই ঘন বৈকালের ছায়া মাঠের ধারে খেজুর ঝোপের ডাসা খেজুরের গন্ধে ভরপুর হইয়া ওঠে, স্নিগ্ধ বাতাসে চারিধার হইতে বউ কথা কও, পাপিয়ার ডাক ভাসিয়া আসে, ডালে ডালে অভ্র আবির ছড়াইয়া সূর্যদেব সোনাডাঙ্গার মাঠের সেই ঠ্যাঙারে বটগাছের আড়ালে হেলিয়া পড়েন। নদীর জল কালো হইয়া যায়, গাংশালিকের দল কলরব করিতে করিতে বাসায় ফেরে, তখনই তাহার মন বিভোর হইয়া ওঠে। পুলক ভরা চোখে চারিদিকে চাহিয়া দেখে, মনে হয় মাছ না পাওয়া গেলেও রোজ রোজ সে এইখানটিতে আসিয়া বসিবে, ঠিক এই বড় ছাতিম গাছের তলাটাতে। মাছ প্রায়ই হয় না, স্বরের ফাতনা, স্থির জলে দণ্ডের উপর দণ্ড, নিবাত নিষ্কল্প দীপশিখার মতো অটল। এক স্থানে অতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না, সে এদিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায় ঝোপের মধ্যে পাখির বাসার খোঁজে। ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে ফাতনা
একটু একটু ঠুকরাইতেছে। ছিপ তুলিয়া বলে, দূর, ঝিয়া মাঝে জাক লেগেছে, এখানে কিছু হবে না। পরে সেখান হইতে ছিপ তুলিয়া একটু দূরে শ্যাওলা দামের পাশে গিয়া টোপ ফেলে। জলটার গভীর কালো রঙে মনে হয় বড় রুই কাতলা এখনই টোপ গেলে আর কি। ভ্রমকুচিতে বেশি দেরি হয় না, শরীর ফাতনা নির্বিকল্প সমাধির অবস্থা প্রাপ্ত হয়। এক একদিন সে এক একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে। ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরেজি বই ও তাহার অর্থপুস্তক চাহিয়া লইয়াছে। ইংরেজি সে বুঝিতে পারে না, অর্থপুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরাজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা ও সকল রকম মহত্বের কাহিনী ছেলেবেলা হইতে তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে ধরনের অনেকগুলি গল্প আছে। কোথাকার মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষার ঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। অজানা মহাসমুদ্রে পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপে আমেরিকা আবিষ্কার করলেন, এমনই সব গল্প। যে দুটি ইংরাজি বালক বালিকা সমুদ্র তীরে শৈলগাত্রে গাংচিলের বাসা হইতে ডিম সংগ্রহ করিতে গিয়া বিপদগ্রস্ত হইয়াছিল, যে সাহসিনী বালিকা প্রাস্কোভিয়া লোপুলুফ নির্বাসিত পিতার নির্বাসন দণ্ড প্রত্যাহার করিবার আশায় জনহীন তুষারবৃত প্রান্তরের পথে সুদূর সাইবেরিয়া হইতে একা বাহির হইয়াছিল, তাহাদের যেন সে দেখিলেই চিনিতে পারে। স্যার ফিলিপ সিডনির ছোট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। সুরেশকে গিয়া জিজ্ঞাসা করে, সুরেশদা, এই গল্পটা জানো তুমি? বড় করে বলো না। সুরেশ বলে, ও, জুটফেনের যুদ্ধের কথা? অপু অবাক হইয়া বলে, কি সুরেশদা, জুটফেন? কোথায় সে? সুরেশ ওইটুকুর বেশি আর বলিতে পারে না। মাসখানেক পরে একদিন মাছ ধরিতে গিয়া একটা সরপুটি মাছ কি করিয়া তাহার ছিপে উঠিয়া গেল। লোক পাইয়া সেই জায়গাটি আর অপু ছাড়ে না। গাছের ডালপালা ভাঙিয়া আনিয়া বিছাইয়া বসে। ক্রমে বেলা যায়। নদীর ধারের মাঠে আবার সেই অপূর্ব নীরবতা। ওপারের দেয়ারের মাঠের পাড়ে সুদূর প্রসারী সবুজ উলো বনে কাশছোপে কদম শিমুল গাছের মাথায় আবার তাহার শৈশব পুলকের শুভ মুহূর্তের অতি পরিচিত পুরাতন সাথী বৈকালের মিলিয়ে যাওয়া শেষ রোদ। বঙ্গবাসীতে বিলাত যাত্রীর চিঠির মধ্যে পড়া সেই সুন্দর গল্পটি তাহার মনে পড়ে। সেই সুরেশদাদার ইংরেজি ম্যাপে ভূমধ্যসাগর কোথায় দেখিয়াছে, তারই ওপারে ফ্রান্স দেশ সে জানে। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে তখন বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসিয়াছে। দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা, লুটতরাজ। যাদের এই ঘোর অপমানের দিনে লোরেন প্রদেশের অন্তপাতে এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা পিতার মেষপাল চড়াইতে যায়, আর মেষের দলকে ইতস্তত ছাড়িয়া দিয়া নিভৃত পল্লী প্রান্তরে তৃণভূমির উপর বসিয়া সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া নির্জনের দেশের দুর্দশা চিন্তা করে। দিনের পর দিন এইরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল, কে তাহাকে বলিতেছে, তুমি ফ্রান্সের রক্ষা করতি, তুমি গিয়ে রাজসৈন্য জড়ো করো, অস্ত্র ধরো, দেশের জাতের পরিত্রাণের ভার তোমার হাতে। দেবী মেরি তাহার উৎসাহ যাত্রী। দূর স্বর্গ হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন। তারপর নবতেজদৃপ্ত ফরাসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রুদলকে দেশ হইতে তাড়াইয়া দিল, কি করিয়া ভাবময় কুমারী নিজে অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইলেন। তারপর অজ্ঞানন্ধ লোকে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়াইয়া মারিল, এই সকল কথাই সে আজকাল পড়িয়াছে। ওই বৈকাল বেলাটাতে এই শান্ত নদীর ধারে গল্পটি ভাবিতে ভাবিতে কি অপূর্বভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা সে তত ভাবে না, কিন্তু যে ছবিটি তাহার বারবার মনে আসে তাহা শুধু নির্জন প্রান্তরে চিন্তারতা বালিকা, আর চারিধারে যদৃচ্ছ বিচরণশীল মেষদল, নিম্নে শ্যাম তৃণভূমি, মাথার উপর মুক্ত নীল আকাশ, একদিকে
দুধর্ষ বৈদেশিক শত্রু, নিষ্ঠুরতা, জয় লালসার দর্প, রক্তস্রোত, অপরদিকে এক সরলা দিব্য ভাবময়ী নীল নয়না পল্লী বালিকা। ছবিটি তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। আরো ছবি মনে আসে, কত দূরের নীল সমুদ্র ঘেরা মার্টিনিক দ্বীপ, চারিদিকে আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ, বহু বহু দূর শুধু নীল আকাশ আর নীল সমুদ্র, শুধু নীল আর নীল। আরো কত কি তাহা বুঝানো যায় না, বলা যায় না। ছিপ গুটাইয়া সে বাড়ির দিকে যাইবার জোগাড় করে। নদীর ধারে ধারে নতশীর্ষ বাবলা ও সাই বাবলার বন নদীর স্নিগ্ধ কালো জলে ফুলের ভার ছড়াই দিতেছে। সোনাডাঙ্গা মাঠের মাঝে ঠ্যাঙানে বটগাছটার আড়ালে প্রকাণ্ড রক্তবর্ণ সূর্য হেলিয়া পড়িয়াছে, যেন কোনো দেবশিশু অলকার জ্বলন্ত ফেনিন সোনার সমুদ্র হইতে ফু দিয়ে একটা বুদুত তুলিয়া খেলার ছলে আকাশে উড়াইয়া দিয়াছিল। এইমাত্র সেটা পশ্চিম দিগন্তে পৃথিবীর বনান্তরালে নামিয়া পড়িতেছে। পিছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল। সে জোর করিয়া হাত দিয়া চোখ ছাড়াইয়া লইতেই পটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা। তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এসেছিস, তাই এলাম। মাছ হয়নি একটাও না? চল বরং একখানা নৌকা খুলে নিয়ে বেরিয়ে আসি, যাবি? কদমতলায় সাহেবের ঘাটে অনেক দূর দেশ হইতে নৌকা আসে। গোলপাতা বোঝাই, ধান বোঝাই, ঝিনুক বোঝাই, নৌকা সারি সারি বাঁধা। নদীতে জেলেদের ঝিনুক তোলা নৌকা বড় জাল ফেলিয়াছে। এ সময় প্রতি বৎসরই ইহারা দক্ষিণ হইতে ঝিনুক তুলিতে আসে। মাছ নদীতে নৌকা নৌকায় জোড়া দিয়া দাঁড় করিয়া রাখিয়াছে। অপু ডাঙায় বসিয়া দেখিতেছিল, একজন কালো মতো লোক বারবার ডুব দিয়া ঝিনুক খুঁজিতেছে ও অল্পক্ষণ পরে নৌকার পাশে উঠিয়া হাতের থলে হইতে দু চারখানা কুড়ানো ঝিনুক বালি কাদার রাশি হইতে ছাকিয়া নৌকার খোলে ছুড়িয়া ফেলিতেছে। অপু খুশির সহিত পটুকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিল, দেখছিস পটু কতক্ষণ ডুব দিয়ে থাকে? আয় গুনে দেখি এক দুই করে। পারিস তুই অতক্ষণ ডুবে থাকতে? নদীর দুর্বাঘাস মোড়া তীরটি ঢালু হইয়া জলের কিনারা পর্যন্ত নামিয়া গিয়াছে। এখানে ওখানে বোঝাই নৌকা খোটা পাতা, নোঙর ফেলা। ইহারা কত দেশ হইতে আসিয়াছে, কত বড় নদী খাল পার হইয়া, বড় বড় নোনা গাঙের জোড়া ভাটায় তুফান খাইয়া বেড়ায়। অপুর ইচ্ছে করে মাঝিদের কাছে বসিয়া সেই সব দেশে গল্প শুনে। তাহার কেবল নদীতে নদীতে সমুদ্রে সমুদ্রে বেড়াইতে ইচ্ছা হয়, আর কিছু সে চায় না। সুরেশের বইখানাতে নানা দেশের নাবিকদের কথা পড়িয়া অবধি ওই ইচ্ছাই তাহার মনে প্রবল হইয়া উঠিয়াছে। পটু সে নৌকার কাছে গিয়া দর করে, ও মাঝি, এই গোলপাতা এক পাটে কি দর? তোমার এই ধানের নৌকা কোথাকার? ও মাঝি, ঝালকাঠির? সে কোন দিকে? এখান থেকে অনেক দূর। পটু বলিল, অপুদা চল তেঁতুলতলা ঘাটে একখানা ডিঙি দেখি, একটু বেরিয়ে আসি চল। দুজনে তেঁতুলতলা ঘাট হইতে একখানা ছোট ডিঙি খুলিয়া লইয়া তাহাকে এক ঠেলা দিয়া ডিঙির উপর চড়িয়া বসিল। নদী জলের ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে। কলমি শাকের দাপে জল পিপি বসিয়া আছে। চরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আটি বাঁধিতেছে। চালতে পোতার বাঁকে তীরবর্তী ঘন ঝোপে গাংশালিকের দল কলরব করিতেছে। পরন্ত বেলায় পূব আকাশের গায়ে নানা রঙের মেঘস্তূপ। পটু বলিল, অপুদা একটা গান কর না, সেই গানটা সেদিনের। অপু বলিল, সেটা না, বাবার কাছে সুরে শিখে নিয়েছি একটা খুব ভালো গানের, সেইটা গাইব। আর একটু ওদিকে গিয়ে কিন্তু ভাই, এখানে ডাঙায় ওসব লোক রয়েছে, এখানে না। তুই ভারী লাজুক অপুদা, কোথায় লোক রয়েছে কত দূরে, আর তোর গান গাইতে দূর ধর সেইটে। খানিকটা গিয়ে অপু গান শুরু করে। পটু বাঁশের চটার বৈঠাখানা তুলিয়া লইয়া নৌকার গলয়ে চুপ করিয়া বসিয়া এক মনে শোনে। নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতে আপনা আপনি ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লা ভাঙার বড় বাঁকের দিকে চলে। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিল। অপু এবার বাহিতেছিল, নৌকা কম দূরে আসে নাই। লা ভাঙার বাঁকটা নজরে পড়িতেছিল এরই মধ্যে।
হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিল, ও অপুদা, কিরকম মেঘ উঠেছে দেখেছিস? এক্ষুনি বড় এলো বলে। নৌকা ফিরাবি? অপু বলিল, হোক গে ঝড়, ঝড়েই তো নৌকা বাইতে গান গাইতে ভালো লাগে, চল আরো যাই। কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরে মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল। তাহার কালো ছায়া নদী জল ছাইয়া ফেলিল। পটু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল। অনেক দূরে শোষ রব উঠিল। একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল। ঠান্ডা হাওয়া বহিল, ভিজা মাটিতে গন্ধ ভাসিয়া উঠিল। পাখাওয়ালা আকন্দের বীজ মাটির দিকে হইতে অজস্র উড়িয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া দোলাইয়া ভাঙিয়া ভীষণ কালবৈশাখী ঝড় উঠিল। নদীর জল ঘন কালো হইয়া উঠিল। তীরের সাইবাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পলাইল। অপুর বুক ফুলিয়া উঠিল। উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিধারে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটুকোচা কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিতেই বাতাস বাঁধিয়া সেখানা ফুলিয়া উঠিল। পটু বলিল, বড্ড মুখর বাতাস অপুদা, সামনেও নৌকা যাবে না, কিন্তু যদি উল্টে যায়? ভাগ্যে সুনীলকে সঙ্গে করে আনিনি। অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না, সেদিকে তাহার কান ছিল না, মনও ছিল না। সে নৌকার গলুয়ে বসিয়া এক দৃষ্টি সম্মুখে ঝটিকা ক্রুব্ধ নদী ও আকাশের দিকে চাহিয়াছিল। তাহার চারিধারে কালো নদীর নর্তনশীল জল, উড়ন্ত বকের দল, ঝোড়ো মেঘের রাশি, দক্ষিণ দেশের মাঝিদের ঝিনুকের স্তূপগুলা, স্রোতে ভাসমান কচুরিপানার দাম সব যেন মুছিয়া যায়। নিজেকে সে বঙ্গবাসী কাগজের সে বিলাত যাত্রী কল্পনা করে। কলিকাতা হইতে তাহার জাহাজ ছড়িয়াছে, বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপ পিছনে ফেলিয়া, সমুদ্র মাঝের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া, সিংহল উপকূলে শ্যামসুন্দর নারিকেল বনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রাবালে রাখিয়া, সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নতুন দেশের নবনব দৃশ্য পরিবর্তনের মধ্য দিয়া চলিয়াছে চলিয়াছে চলিয়াছে। এই ইচ্ছামতির জলের মতোই কালো, গভীর, ক্ষুব্ধ, দূরে সে অদেখা সমুদ্র বক্ষ, এইরকম সবুজ বঞ্চ আরব সমুদ্রের সে দ্বীপটিতেও। সেখানে এইরকম সন্ধ্যায় গাছতলায় বসিয়া এডেন বন্দরে সে বিলাত যাত্রীর লোকটির মতো সেই রূপসী আরবি মেয়ের হাত হইতে এক গ্লাস জল চাহিয়া লইয়া খাবি। চালতে পোতর বাগ দিকে চাহিলে খবরের কাগজে বর্ণিত জাহাজের পিছনের সেই উড়নশীল জলচর পক্ষীর ঝাঁককে সে একেবারে স্পষ্ট দেখিতে পায় যেন। সে ওইসব জায়গায় যাইবে, ওইসব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করিবে, বড় সওদাগর হইবে, অনবরত দেশ বিদেশে সমুদ্রে সমুদ্রে ঘুরিবে, বড় বড় বিপদের মুখে পড়িবে। চীন সমুদ্রের মধ্যে আজিকার এই মন মাতানো কালবৈশাখী ঝড়ের মতো বিষম ঝড়ের তাহার জাহাজ ডুবুডুবু হইলে আমার অপূর্ব ভ্রমণে পঠিত নাবিকের মতো সেও জালিবোটে করিয়া ডুবো পাহাড়ে গায়ে লাগা গুগলি শামুক পুড়াইয়া খাইতে খাইতে অকল দরিয়া পাড়ি দিবে। ওই যে মাধবপুর গ্রামে বাঁশবনের মাথায় তুতে রঙের মেঘের পাহাড় খানিকটা আগে ঝুঁকিয়াছিল, ওরে ওই পারে সেসব নীল সমুদ্র, অজানা বেলাভূমি, নারিকেল কুঞ্জ, আগ্নেয়গিরি, তুষার বর্ষে প্রান্তর, জেলেখা, সরজু, গ্রেস ডার্লিং, জুটফেন, গাংচিল পাখির ডিম আহরণতা, সেই সব সুশ্রী ইংরাজি বালক বালিকা, সোনাকর জাদুঘর বটকার, নির্জন প্রান্তরে চিন্তারতা লোরেনের, সে নীলনয়না পল্লীবালা জোয়ান, আরও কত কি আছে। তাহার টিনের বাক্সের বই ও কখানা, রানু দিদিদের বাড়ির বইগুলো, সুরেশ দাদার কাছে চাহিয়া লইয়া বইখানা, পুরাতন বঙ্গবাসী কাগজগুলো, ওইসব দেশের কথাই তাহাকে বলে। সেসব দেশে কোথায় কাহারা যেন তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সেখান হইতে তাহারও ডাক আসিবে একদিন, সেও যাইবে। এ কথা তাহার ধারণায় আসে না কত দূরে সেসব দেশ, কে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাওয়া সম্ভব হইবে। আর দিন কতক পরে বাড়ি বাড়ি ঠাকুর পূজা করিয়া যাহাকে সংসার চালাইতে হইবে, রাত্রিতে যাহার পরিবার তেলের জন্য মায়ের বকুনি খাইতে হয়, অত বয়স পর্যন্ত
যে স্কুলে মুখ দেখিল না, ভালো কাপড়, ভালো জিনিস যে কাহাকে বলে জানে না, সেই মূর্খ অখ্যাত সহায় সম্পদহীন পল্লী বালককে বৃহত্তর জীবনের আনন্দযজ্ঞে যোগ দিতে কে আহ্বান করিবে? এইসব প্রশ্ন মনে জাগিলে হয়তো তাহার তরুণ কল্পনার রথবেগে তাহার আশা ভরা জীবন পথে দুর্বার মোহ সকল ভয় সকল সংশয়কে জয় করিতে পারিত। কিন্তু এই সকল কথা তাহার মনেই ওঠে না। শুধু মনে হয় বড় হইলেই সব হইবে, অগ্রসর হইলেই সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে। এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র। সে বড় হইলে সুযোগ পাইবে, দিক দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে। সে জগৎ জানার মানুষ চেনার দিগ্বিজয় যাইবে। রঙিন ভবিষ্যৎ জীবনে স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না। ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছিল। তেঁতুলতলার ঘাটে ডিঙি ভিড়িতেই তাহার চমক ভাঙে। নৌকা বাঁধিয়া পটুর আগে আগে সে বাঁশবনের পথে উল্লাসে শেষ দিতে দিতে বাড়ির দিকে চলে। সেও তাহার মা ও দিদির মতো স্বপ্ন দেখিতে শিখিয়াছে। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়াছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যেসব কথাবার্তা হইতেছিল সেসব শুনিয়াছে। তাহার এদেশে বাস উঠাইয়া কাশি যাইতেছে। এদেশ অপেক্ষা কাশিতে থাকিবা নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের সঙ্গে। বাবা অল্প বয়সে সেখানে অনেকদিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে, জিনিসপত্র সস্তা। তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব শোনার দেশে কখনো কাহারও অভাব হয় নাই। দুঃখ এদেশে 12 মাস লাগিয়া আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ যাইতে পারিলেই চলে যায়। একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। গঙ্গানন্দপুরের সিদ্ধেশ্বরীর ঠাকুরবাড়িতে সর্বজয়া পূজা মানত ছিল। ক্রোশ 3 দূরে কে পূজা দিতে যায়, এজন্য এ পর্যন্ত মানত শোধ হয়নি। এবার এদেশ হইতে যাইবার পূর্বে পূজা দিয়ে যাওয়া দরকার, কিন্তু খুঁজিয়া লোক মিলিল না। অপু বলিল, সে পূজা দিয়ে আসিবে, ও এই গ্রামে তাহার পিসিমা থাকেন, তাহার সহিত কখনো দেখাশোনা হয় নাই, অমনি দেখা করিয়া আসিবে। তাহার মা বলিল, যা বকিস নে তুই, একলা যাবি বই কি, এখান থেকে প্রায় 4 ক্রোশ পথ। অপু মায়ের সঙ্গে তর্ক শুরু করিল, আমি বুঝি সব দিন এইরকম বাড়িতে বসে থাকবো, যেতে পারবো না কোথাও বুঝি? আমার বুঝি চোখ নেই, কান নেই, পা নেই? সব আছে। উনি একলা যাবেন সে গঙ্গানন্দপুর, বড় সাহসী পুরুষ কিনা। অবশেষে কিন্তু অপুর নির্বন্ধিত সহ্যে তাহাকেই পাঠাইতে হইল। সোনারঙ্গা মাঠের বুক চিরিয়া উঁচু মাটির পথ, পথের দুধারে মাঠের মধ্যেই শুধুই আকন্দ ফুলের বন, দীর্ঘ সেতাব ডাটাগুলি ফুলের তারে নত হইয়া দুর্বা ঘাসের উপর লুটাইয়া পড়িয়াছে। পথে কোনো লোক নাই। দুপুরের অল্পই দেরি আছে। গাছপালার ছায়া ছোট হইয়া আসিতেছে। উপর খালি পায়ে বেলে মাটির তাত লাগিতেছিল, তাহাতে বেশ আরাম হয়। পথের ধারে বনঝোপে কতটি ফুল ফুটিয়াছে। সাই বাবলা গাছের নতুন ফোটা ফুলের শীর্ষ সূর্যের দিকে মুখ ফিরাইয়া আছে। ছোট একরকমের গাছে রাঙা রাঙা বনডুমুরের মতো কি ফল অজস্র পাকিয়া টুকটুক করিতেছে। মাটির মধ্য হইতে কেমন রোদ পোড়া সুদা সুদা গন্ধ বাহির হইতেছে। সে মাঝে মাঝে নিচু হইয়া ঝোপের ভিতর হইতে খুঁজিয়া খুঁজিয়া বৈচি ফল তুলিয়া হাতে সেলাই করা রাঙা শাটিনের জামাটায় 2 পকেট ভর্তি করে লইতেছিল। যাইতে যাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল। সে কাহাকেও বুঝাইয়া বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদা পোড়া গন্ধটা। এই ছায়া ভরা দুর্বাঘাস, সূর্যের আলো মাখানো পথ, গাছপালা, পাখি, বনঝোপ, ওই দোলানো ফুল ফলের থলো, আলকুশি বনকলমি, নীল অপরাজিতা। ঘরে থাকিতে তাহার মোটেই ইচ্ছা হয় না। ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে, খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও, তাহা হলে এরকম বরফুল ঝুলানো ছায়াচ্ছন্ন ঝোপের তলা দিয়া ঘুঘু টাকা দূর বনের দিকে চোখ রাখিয়া এরকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটে। মাঝে মাঝে হয়তো বাঁশবনে কঞ্চির ডালে ডালে সরসর শব্দ, বৈকালের রোদে সোনার সিঁদুর ছড়ানো আর নানা রং বেরঙের পাখির গান। অপুর শৈশব কাটিতেছিল এই প্রকৃতির সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে। এক ঋতু কাটিয়া গিয়া
কখন অন্য ঋতু পড়ে গাছপালায়, আকাশে বাতাসে, পাখির কাকলিতে তাহার বার্তা রটে। ঋতুতে ঋতুতে ইচ্ছামতির নব নব পরিবর্তনশীল রূপ সম্বন্ধে তাহার চেতনা জাগ্রত হইয়া উঠিয়াছিল। কোন ঋতু গাছপালায় জলস্থলে শূন্যে ফুলে ফলে কি পরিবর্তন ঘটায় তাহা সে ভালো করিয়া চিনিয়া ফেলিয়াছিল। ইহাদের সহিত এই ঘনিষ্ঠ যোগ সে ভালোবাসে। ইহাদের ছাড়া সে জীবন কল্পনা করিতে পারে না। এই বিরাট অপরূপ ছবি চোখের উপর রাখিয়া সে মানুষ হইতেছিল। গ্রীষ্মের খরতাপ ও গুমটের অবসানে সারা দিকচক্রবাল জুড়িয়া ঘন নীল মেঘসজ্জার গভীর সুন্দর রূপ, অস্তবেলায় সোনাডাঙ্গার মাথার উপরকার আকাশে কত বর্ণের মেঘের খেলা, ভাদ্রের শিশু ফুটন্ত কাশফুলে ভরা মাধবপুরে দূরপ্রসারিত চর, চাঁদিনী রাতে জ্যোৎস্না জলের খুপড়ি কাটা বাঁশবনের তলা, উপর স্ফুট নন্মুখ কৈশোরের সতেজ আগ্রহ ভরা অনাবিল মনে ইহাদের অপূর্ব বিশাল সৌন্দর্য চিরস্থায়ী ছাপা মারিয়া দিয়াছিল। কান্তিরসের চোখ খুলিয়া দিয়াছিল, চুপি চুপি তাহার কানে অমৃতের দীক্ষামন্ত্র শুনাইয়াছিল। অপু কখনো জীবনে এই শিক্ষা বিস্মৃত হয় নাই। চিরজীবন সৌন্দর্য পূজারী হইবার ব্রত, নিজের অলক্ষিতে মুক্তরপা প্রকৃতি তাহাকে তাহা ধীরে ধীরে গ্রহণ করাইতেছিলেন। নচিডাঙ্গার বাউরে কাহারা মাছ ধরিয়াছে, সে খানিক্ষণ দাঁড়াইয়া দেখিল গ্রামের মধ্যে একটা কানা ভিখারি একতারা বাজাইয়া গান গাহিয়া ভিক্ষা করিতেছে। ও গান তো অপু জানে কতবার গাহিয়াছে। দিন দুপুরে চাঁদের উদয় রাত পুহানো হলো ভার। বৈষ্ণব দাদু গানটা খুব ভালো গায়। হরিশপুরের মধ্যে ঢুকিয়া পথের ধারে একটা ছোট্ট চালা ঘরে পাঠশালা বসিয়াছে। ছেলেরা সুর করিয়া নামতা পড়িতেছে। সে দাঁড়াইয়া শুনিতে লাগিল। গুরুমশায়ের বয়স বেশি নয়, তাহাদের গায়ে প্রসন্ন গুরুমশাইয়ের চেয়ে অনেক কম। আর এক কথা তাহার বারবার মনে হইতেছিল, এই তো সে বড় হইয়াছে, আর ছোট নাই। ছোট থাকিলে কি আর মা একা কোথাও ছাড়িয়া দিত? এখন কেবলই চলা, কেবলই সামনে আগাইয়া যাওয়া। তাহা ছাড়া আসছে মাসের এই দিনটাতে তাহারা কত দূর কোথায় চলিয়া যাইবে? কোথায় সে কাশী, সেখানে? বৈকালের দিকে গঙ্গানন্দপুরে গিয়া পৌঁছিল। পাড়ার মধ্যে পৌঁছিতে কোথা হইতে রাজ্যের লজ্জা তাহাকে এমন পাইয়া বসিল যে সে কোনো দিকে চাহিতে পারিল না। কায়ক্লেশে সম্মুখের পথে দৃষ্টি রাখিয়া কোনো রকমে পথ চলিতে লাগিল। তাহার মনে হইল সকলেই তাহার দিকে চাহিতেছে। সে যে আজ আসিবে তাহা যেন সকলেই জানে। হয়তো ইহারা এতক্ষণ মনে মনে বলিতেছে, এই সে যাচ্ছে, দেখ দেখ চেয়ে। সে যে পুটুলির ভিতর বাঁধিয়া নারিকেল নাড়ু লইয়া যাইতেছে তাহাও যেন সকলে জানে। তাহার পিসে মশাই কুঞ্জ চক্রবর্তীর বাড়িটা কোন দিকে, এই কথাটা পর্যন্ত সে কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিল না। অবশেষে এক বুড়িকে নির্জনে পাইয়া তাহাকে জিজ্ঞাসা করিতে সে বাড়ি দেখাইয়া দিল। বাড়িটার সামনে পাঁচিল ঘেরা। উঠানে ঢুকিয়া সে কাহারও সাক্ষাৎ পাইল না। দু একবার কাশিল, মুখ দিয়া কথা বাহির হয় সাধ্য কি? কতক্ষণ সে চৈত্রমাসে খর রৌদ্রে বাহিরের উঠানে দাঁড়াইয়া থাকিতা ঠিকানা নাই। কিন্তু খানিকটা পরে একজন 18-19 বছরের শ্যামবর্ণ মেয়ে কি কাজে বাহির আসিয়া রোয়াকে পা দিতেই দেখিল দরজার কাছে কাহাদের একটি অপরিচিত প্রিয় দর্শন বালক পুটুলি হাতে লজ্জাকুণ্ঠিতভাবে দাঁড়াইয়া আছে। মেয়েটি বিস্মিতভাবে বলিল, তুমি কে খোকা? কোত্থেকে আসছ? অপু আনাড়ির মতো আগাইয়া আসিয়া অতি কষ্টে উচ্চারণ করিল, এই আমার বাড়ি নিশ্চিন্দপুরে। আমার নাম অপু। তাহার মনে হইতেছিল না আসলেই ভালো হইত। হয়তো তাহার পিসিমা তাহার এরূপ অপ্রত্যাশিত আগমনে বিরক্ত হইবে। হয়তো ভাবিবে কোথা হইতে আবার এক আপদ আসিয়া জুটিল। তাহা ছাড়া কে জানিত আগে যে অপরিচিত স্থানে আসিয়া কথাবার্তা কওয়া এত কঠিন কাজ। তার কপাল ঘামিয়া উঠিল। কিন্তু মেয়েটি তখনই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া মহা আদরে রোয়াকে উঠাইয়া লইয়া গেল। তাহার মা বাবা কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করিল। তাহার চিবুকে হাত দিয়া কত আদরের কথা বলিল। দিদিকেও যদি কখনো দেখে নাই, তবু দিদির নাম করিয়া খুব দুঃখ করিল। নিজের হাতে তাহার গায়ের জামা খুলিয়া হাত মুখ ধোয়াইয়া শুকনা গামছা দিয়া মুছাইয়া তাড়াতাড়ি এক গ্লাস চিনির শরবত করিয়া আনিল। পিসে বলিতে সে যাহা ভাবিয়াছিল তাহা নয়, অল্প বয়স, রাজে দিদির চেয়ে একটু বড়। তাহার পিসিও তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিলেন।
জ্ঞাতি সম্পর্কে ভাইপোটি যে দেখিতে এত সুন্দর বা তাহার বয়স এত কম তাহার বেশি বোধ হয় ইতিপূর্বে জানিত না। তাই পাশের বাড়ি হইতে একজন প্রতিবেশিনী আসিয়া অপর পরিচয় জিজ্ঞাসা করিলে সে একটু গর্বের সহিত বলিল, আমার ভাইপো, নিশ্চিন্তপুরে বাড়ি, খুড়তুতো ভাইয়ের ছেলে, সম্পর্কে খুবই আপন, তবে আসা যাও নেই তাই। পরে সে পুনরায় গর্বের চোখে অপর দিকে চাহিয়া রহিল। ভাবটা এই, দেখো আমার ভাইপোর কেমন রাজপুত্রের মতো চেহারা, এখন বোঝো কি দরের, কি বংশের মেয়ে আমি। সন্ধ্যার পর কুঞ্জ চক্রবর্তী বাড়ি আসিল। পাকশিটে মারা চোয়ারে চোয়ারে চেহারা, বয়স বুঝিবার উপায় নাই। তাহার পিসিকে দেখিয়া তাহার যেমন লজ্জা হইয়াছিল, পিসে মশাইকে তেমনি তাহার ভয় হইল। ছেলেবেলায় সে যে প্রসন্ন গুরুমশাইয়ের কাছে পড়িত, তেমনই যেন চেহারাটা। মনে হইল এ লোক যেন এখনই বলিতে পারে, বড্ড জেঠা ছেলে দেখছো তো তুমি। পরদিন সকালে উঠিয়া অপু পাড়ার পথে এদিকে ওদিকে একটু ঘুরিয়া আসিল। চারিদিকে জঙ্গলে ভরা, ফাঁকা জমি, দুর্বাঘাস প্রায় নাই এমন জঙ্গল। এই একটা বাড়ি, আবার বনে ঘেরা সুরিপথ বাহিয়া গিয়া আবার দূরে একটা বাড়ি। অনেক সময় লোকের বাড়ি উঠানের উপর দিয়া পথ। তাহার বয়সে দু চারজন খেলা করিতে দেখিল বটে, কিন্তু সকলেই তাহার দিকে এমন হা করে চাহিয়া রইল যে তাহার সঙ্গে আলাপ করিবার চেষ্টা তো দূরের কথা, সে তাহাদের মুখের দিকে চাহিতে পাইল না। পিসের বাড়ির দিকে ফিরিবার সময়ও বিপদ। এরূপ সকালে মার কাছে সে চিড়া, মুড়ি, নাড়ু বা বাসি ভাত খাইয়া থাকে। এখানে কি উহারা দিবে? কাল তো রাত্রে ভাত খাইবার সময় দুধের সঙ্গে সন্দেশ কিনিয়া আনিয়া দিয়াছে। আজ যদি সে এখনই ফিরে, তবে হয়তো উহারা ভাবিবে ছেলেটা ভারী পেটুক, খাবার খাইবার লোভে লোভে এত সকালে বাড়ি ফিরিল। রোজ রোজ খাবার খাওয়া কি ভালো? এখন সে কি করে? না, বাড়ি ফিরেবে না। আরো খানিক পথে পথে ফিরিয়া একেবারে সে ভাত খাওয়ার সময় একটু বাড়ি গিয়া যাইবে। অপরিচিত জায়গায় এতক্ষণ পথেই বা কোথায় দাঁড়াইয়া থাকে। পায়ে পায়ে সে অবশেষে বাড়িতে আসিয়া পৌঁছিল। একটি ৬-৭ বছরের মেয়ে একটা কাঁসার বাটি হাতে বাড়ি ঢুকিয়া উঠান হইতে ডাকিয়া কহিল, নাও রেঁধেছ জেঠিমা, মোরে একটু দিবে? অপুর পিসিমা ঘরের ভেতর হইতে বলিল, কে রে, গুলকি? না, ওবেলা রাঁধব, এসে নিয়ে যাস। গুলকি বাটি নামাইয়া রোয়াকের ধারে দাঁড়াইয়া রহিল। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, ছেলেদের চুলের মতো খাটো, ময়লা কাপড় পরনে, মাথায় তেল নাই, রং শ্যাম বর্ণ। অপুর দিকে চাহিয়া কি বুঝিয়া একবার ফিক করিয়া হাসিয়া সে বাটি উঠাইয়া চলিয়া গেল। অপু জিজ্ঞাসা করিল, মেয়েটা কাদের পিসিমা? তাহার পিসি বলিল, কে, গুলকি? ওদের বাড়ি এখানে না, ওর মা বাপ কেউ কোথাও নেই, নিবারণ মুখুজ্জের বউ। এই যে পাশের বাড়ি, ওর দূর সম্পর্কে জেঠি, সেখানেই থাকে। পরদিন পাড়ার একটা ছেলে আসিয়া যাচিয়া তাহার সঙ্গে ভাব করিল ও সঙ্গে করিয়া গ্রামের সকল পাড়া ঘুরায় দেখায় বেড়াইল। বাড়ি ফিরিবার পথে দেখিল সেই অনাথা মেয়ে গুলকি পথের ধারে পা ছড়াইয়া একলাটি বাসিয়া কি খাইতেছে। তাহাকে দেখিয়া তাড়াতাড়ি আঁচল গুটাইতে গেল। আঁচলে একরাশ আধপাকা বকুল ফুল। অপু ইতিমধ্যে পিসিমার কাছে তাহার আরো পরিচয় লইয়াছে। নিবারণ মুখুজ্জের বউ ভালো ব্যবহার করে না, লোক ভালো নয়। পিসিমা বলিতেছিল, জেঠি তো নয়, রণচণ্ডী, কতদিন খেতেও দেয় না, এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, নিজের পুষি 7 ঘন্টা, তাদেরই জোটে না, তাই আবার পর। গুলকিকে দেখিয়া অপুর মোটেই লজ্জা হয় না। ছোট্ট একটুকু মেয়েটা, আহা, কেহ নাই। তাহার সঙ্গে ভাব করিতে অপুর বড় ইচ্ছা হইল। সে কাছে গিয়া বলিল, আঁচলে কি লুকোচ্ছিস দেখি খুকি? গুলকি হঠাৎ আঁচল গুটাইয়া লইয়া ফিক করিয়া হাসিয়া নিচু হইয়া দৌড় দিল। তাহার কাণ্ড দেখিয়া অপুর হাসি পাইল। ছুটিবার সময় গুলকির আঁচলে বকুল ফুল পড়িতে পড়িতে চলিয়াছিল। সেগুলি সে কুড়াইতে কুড়াইতে বলিল, পড়ে গেল, সব পড়ে গেল, নিয়ে যা তোর বকুল ও খুকি, কিছু বলবো না, ও খুকি। গুলকি ততক্ষণে উধাও হইয়াছে। পুকুরে স্নান খাইয়া আসিয়া সে বসিয়া আছে। এমন সময় দেখিতে পাইল খিড়কির দরজার আড়াল হইতে গুলকি একবার একটুখানি করিয়া উকি মারিতেছে, আর একবার মুখ লুকাইতেছে। তাহার সহিত চোখাচোখি হওয়াতে গুলকি ফিক করিয়া হাসিয়া ফেলিল। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, দাঁড়া, তোকে ধরছি এক দৌড়ে, বলিয়া সে খিড়কির দরজার দিকে ছুটিল। গুলকি আর পিছন দিকে না চাহিয়া পথ বাহিয়া সোজা পুকুর পাড়ের দিকে ছুট দিল।
কিন্তু অপুর সঙ্গে পারিবে কেন? নিরুপায় দেখিয়া দাঁড়াইয়া পড়িতেই অপু তাহার ঝাঁকড়া চুলগুলো মুঠায় চাপিয়া ধরে বলিল, বড় ছুট দিচ্ছিলে যে, আমার সঙ্গে ছুটে বুঝি তুই পারবি খুকি? গুলকির প্রথম ভয় হয়েছিল বুঝি বা তাহাকে মারিবে, কিন্তু অপু চুলির মুঠি ছাড়িয়া দিয়া হাসিয়া ফেলায় সে বুঝিল ও একটা খেলা। সে আবার সেই রকম হাসিয়া ফেলিল। অপুর বড় দয়া হইল। তাহার মুখের হাসিতে এমন একটা আভাস ছিল যাহাতে অপুর মনে হইল এ তাহার সঙ্গে ভাব করিতে চায়, খেলা করিতে চায়। কিন্তু ছেলে মানুষ কথা কহিতে জানে না বলিয়া এইরকম অভিঝুঁকি মারিয়া ফিক করিয়া হাসিয়া দৌড়াইয়া পালাইয়া তাহার ইচ্ছা প্রকাশ করে। অন্য উপায় ইহার জানা নাই। এ যেন ঠিক তাহার দিদি। এই বয়সে দিদি যেন এরকমই ছিল। এরকম আঁচলে কুলবেল বইছি বাঁধিয়া আপন মনে ঘুরাইয়া বেড়াইত। কেহ বুঝিত না, কেহ দেখিত না। এরকম পেটুক, এরকম বুদ্ধিহীন ছোট মেয়ে। অপু ভাবিল, এর সঙ্গে কেউ খেলা করে না, এখানে একটু খেলি। আহা, মা বাপ হারা দুঃখী মেয়ে, আপন মনে বেড়ায়। সে গুলকির চুলের মুঠা ছাড়িয়া দিয়া হাত ধরিয়াছিল। বলিল, খেলা করবি খুকি? চল ওই পুকুর পাড়ে। না, এক কাজ কর খুকি, আমি তোকে ধরবো আর তুই ছুটে যাবি। ওই কাঁঠাল গাছটা বুড়ি, আয়। মুঠা ছাড়িয়া দিতে গুলকি আর না দাঁড়াইয়া আবার নিচু হইয়া দৌড় দিল। অপু চেঁচাইয়া বলিল, আচ্ছা যা, যা দেখি কদ্দূর যাবি, ঠিক তোকে ধরবো দেখিস। আচ্ছা ওই গেলি তো ওই দেখ, বলিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া সে দিল এক দৌড়। চুপ। গুলকি পিছন দিকে চাহিয়া অপুকে দৌড়িতে দেখিয়া প্রাণপণে যতটুকু তাহার ক্ষুদ্র শক্তিতে কুলায় দৌড়িবার চেষ্টা করিল, কিন্তু অপু একটুখানি ছুটিয়া গিয়ে তাহাকে ধরিয়া ফেলিল। ভারী ছুটতে শিখেছিস খুকি, না? তাকে তুই আমার সঙ্গে পারিস? চল, চোর চকিদার খেলা করবি। তুই হবি চোর, এই কাঁঠাল পাতা চুরি করে পালাবি, বুঝলি? আর আমি হব চৌকিদার, তোকে ধরবো। গুলকির মুখে হাসিয়া ধরিতেছিল না। হয়তো সে এতক্ষণ মনে মনে চাহিতেছিল এই সুন্দর ছেলের সঙ্গে ভাব করিতে। মাথা নাড়িয়া আশ্বাস দিবার সুরে বলিল, তাই বিচি নিবে? অপু মনে ভাবিল, চাষা গ্রামে থাকিয়া ও এসব কথা শিখিয়াছে। তাহাদের গ্রামে যেমন গোয়ালে কি সদ্গোপের ছেলেমেয়েরা কথা বলে, তেমনই। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের বাঁচালি। আজ ছিল এর চতুর্দশ পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।